প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো পুঁজিবাজারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুদ খান, তিনি রয়েছেন আমাদের সাথে। এবং প্রিয় দর্শক, আমরা পুঁজিবাজারের চ্যালেঞ্জ করণীয় এবং যে পুঁজিবাজার নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা, পক্ষ বিপক্ষ, নানা রকম মন্তব্য বক্তব্য রয়েছে এবং জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনায় তুলেছেন এবং তিনি নিজেও প্রত্যয় ব্যক্ত করেছেন পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে এই সরকার তার সমস্ত কর্মপরিকল্পনা নিয়ে তারা কার্যক্রম করবে। এবং তিনি অত্যন্ত প্রশংসার সাথে বলেছেন যে এখন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ কমিশনের দায়িত্বে তারা দেওয়া হয়েছে, তাদের সততা নিষ্ঠার কথা তিনি জাতীয় সংসদে কিন্তু উল্লেখ করেছেন। আমি সেই ব্যক্তিত্ব জনাব মাসুদ খান আপনাকেই আসতে চাই। আমরা একেবারেই পুঁজিবাজার একটা কঠিন সময়ের মধ্যে কিন্তু আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, 1 মাসের বেশি হয়েছে, যদিও কতদিন আপনি কাজ করেছেন হয়তোবা 15, 16, 17, 18 দিন আপনি সেখানে অফিসিয়ালি কাজ করেছেন। তো এই যে দীর্ঘমেয়াদী আস্থাহীনতা, সুশাসনের ঘাটতি, কারসাজি, ফ্লোর প্রাইসিং নিয়ে নানা রকম অনিয়ম, দুর্নীতি সব কিছু মিলিয়ে কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগকারীদের যে আস্থা, সে আস্থাটা নেই। পুঁজিবাজারের যে চাঙ্গা ভাব, সেই চাঙ্গা ভাবটাও বিনষ্ট হয়ে গিয়েছিল, যদিও এখন কিছুটা চাঙ্গা হচ্ছে। সে অবস্থার প্রেক্ষাপটে এই যে পুঁজিবাজারের যে আস্থা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে চাঙ্গা করা, বা আমি যে কথাগুলো বলছিলাম যে পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, দুর্নীতি, সার্বিক বিষয়ের যদি ফ্ল্যাশব্যাকে যাই এবং একই সাথে যে নতুনভাবে চাঙ্গা করার বিষয়টাকে, আস্থা ফিরানোর বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ এইচএন বাংলাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনার প্রশ্নর দুটো আঙ্গিক আছে। প্রথম হচ্ছে যে বিগত সময়ে যে অনিয়ম হয়েছে, কি প্রকারের অনিয়ম হয়েছে, এটা ছিল আপনার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা আগামীতে কিভাবে দেখছি পুঁজিবাজারকে ইন টার্মস অফ প্ল্যান্স, এটাই নাকি আপনার? জি, নিশ্চয়ই। ধন্যবাদ। তো প্রথমে আমি আসি দ্যাট বিগত কয়েক দশক আমরা তো পুঁজিবাজারটা বহু বছরের পুঁজিবাজার, এটা 40-50 দশক হয়ে গেল। তার মধ্যে দুটো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল 1996 এবং 2010 সালে যে ঘটনাগুলো ঘটেছিল। আমি নিজে ভালো করে দেখেছি, কারণ আমি ওই সময় তো পুঁজিবাজারে ছিলাম। তো ইন বোথ কেসেস যেটা আমরা দেখলাম, আসলে ক্লাসিক কেস অফ পাম্প অ্যান্ড ডাম্প যেটা আমরা বলে থাকি, ওই কেসগুলো হয়েছিল। এবং একটা জিনিস আমি আপনাকে বলি, শুরুতেই বলি আপনাকে, যে আজকে আমরা যত রকমের কারসাজি দেখছি বাংলাদেশ স্টক মার্কেটে, মূলত একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের স্টক মার্কেট হচ্ছে মূলত রিটেল কেন্দ্রিক, অর্থাৎ রিটেল ইনভেস্টার্সরা বাজারে আছে। আপনি যদি উন্নত বিশ্বে যান, ইন্ডিয়াতেও যদি পার্শ্ববর্তী যান, ওইখানে ডাইরেক্টলি রিটেল ইনভেস্টার্স লাইক মি, আপনি, ওরা ডাইরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করে না। কেন করে না? বিকজ আমি একটা কথা বলে থাকি, একটা ইঞ্জিনিয়ারিং যেটা একটা স্পেশালাইজড সায়েন্স, একটা মেডিকেল সায়েন্স যেরকম স্পেশালাইজড, একইভাবে শেয়ার ভ্যালুয়েশন ইজ আ সায়েন্স। যে একটা শেয়ারের ভ্যালুটা কি, এটা আপনি বুঝতে পারবো না। দিস ইজ সায়েন্স অফ ভ্যালুয়েশন, ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন বলি আমরা। এটা একটা সায়েন্স আছে একটা, যারা এটা পড়াশোনা করেনি তারা এটাকে করতে পারবে না। এই জন্য বিদেশে আপনি দেখবেন there are licensed financial advisors, licensed, যারা স্টক মার্কেট নিয়ে বিশ্লেষণ করে তারা বলে যে আপনি এই শেয়ারটা কেনেন, বিক্রি করেন বা হোল্ড করেন। সো বাংলাদেশে অতীতে আমরা যেটা দেখলাম, সবাই হচ্ছে রিটেল ইনভেস্টার্স, যারা বাজারে ডাইরেক্টলি শেয়ার ইনভেস্ট করছে। যে শেয়ার সম্বন্ধে তার কোনো ধারণা নাই, সে মনে করে যে শেয়ার দামটা বাড়বে কেন, কারণ আরেকজনের কাছ থেকে শুনেছে দামটা বাড়বে। উন্নত বিশ্বে যদি যায়, সেটা তো হচ্ছে যে দুটো বড় প্লেয়ার আছে। একটাকে বলি আমরা মিউচুয়াল ফান্ড, যারা আমার কাছ থেকে টাকা নিয়ে, ওরা জানে যে শেয়ার ভ্যালুয়েশন সায়েন্সটা কি জানে, তারা ওই শেয়ারগুলোতে ইনভেস্ট করে থাকে। আরেকটা হচ্ছে যে পেনশন ফান্ডস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিদেশে তারা শেয়ার মার্কেট এবং ফিক্সড ইনকামে ইনভেস্ট করে। বাংলাদেশে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইনভেস্ট করে অনলি ইন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড অ্যান্ড সঞ্চয়পত্র, এছাড়া অন্য জায়গায় তারা ইনভেস্ট করে না।
এই যে রিটেল ইনভেস্টার্স আজকে যে সমস্যাটা দেখছি আমরা বাংলাদেশ স্টক মার্কেটে, যত রকম অনিয়ম যে কথাটা আপনি বললেন, কীরকম অনিয়ম হয়, সব থেকে বড় অনিয়ম হচ্ছে যে যারা মার্কেট ম্যানিপুলেটার্স, তারা অলওয়েজ দেখে যে মার্কেটকে কিভাবে ম্যানিপুলেট করতে পারি। কোথায় করতে পারে? তারা করতে পারে যেসব স্মল ক্যাপ শেয়ার্স, যে শেয়ারগুলো শেয়ার ক্যাপিটাল খুবই ছোট, সেখানে যদি আমি একটা কর্নার করে ফেলি তাহলে প্রাইসটা অটোমেটিক্যালি বাড়া শুরু করে এবং তারা ডেইলি ট্রেডে একটা প্রাইস ফেলে দেয় উইচ ইজ হায়ার দ্যান দ্য প্রিভিয়াস ডে, এবং তারা খবর ছড়িয়ে দেয় যে এই প্রাইসটা বাড়বে। এবং আমাদের রিটেল ইনভেস্টর যারা আছেন ওনারা তো আসলে শেয়ার বোঝে না, ওনারা মনে করে যে বাড়বে তো। এবং আরেকটা সমস্যা আমাদের যেটা হচ্ছে যে আমরা রাতারাতি প্রাইসটা ডাবল দেখতে চাই, এই কারণে আজকে বারবার এই ফাঁদে তারা পড়ে যাচ্ছে। এবং আপনি দেখেন বাংলাদেশে আরেকটা সমস্যা হচ্ছে যে অনেকগুলো বন্ধ কোম্পানি আছে যেটা এখনো পর্যন্ত বহু বছর থেকে ট্রেড হচ্ছে। এই ফ্যাক্টরিগুলো কখন খুলবে আমরা জানি না, কিন্তু দিস আর বিং অ্যাক্টিভলি ট্রেডেড কারণ অফ দিস মার্কেট ম্যানিপুলেটরস। এটা যদি আমরা রোধ না করতে পারি বারবার এই সমস্যাটা আমাদের থেকে যাবে। এটা হচ্ছে একটা অনিয়ম যেটা দেখেছি আমরা ইন দ্য পাস্ট। দ্বিতীয় অনিয়ম হচ্ছে আমাদের অন্যান্য মার্কেট প্লেয়ার কারা? বড় মার্কেট প্লেয়ার হচ্ছে ব্রোকার্স, স্টক ব্রোকার্স যারা বলে আমরা, তারা বড় মার্কেট প্লেয়ার, কারণ তারাই তো আপনার বিহাফে ট্রেডটা করছে। এদের মধ্যে অনেক অনিয়ম আমরা পাই। একটা বড় অনিয়ম হচ্ছে যে তারা যে শেয়ার হোল্ডারে যে ইনভেস্টারে যে টাকাটা ডিপোজিট করেছে ওই টাকাটা তারা সরিয়ে ফেলে, সিসিআই অ্যাকাউন্ট যেটা আমরা বলে থাকি। এছাড়া তারা আনঅথরাইজ ট্রেড করে। এছাড়া যেটা করে থাকে তারা প্রায় সময় ইনভেস্টরদেরকে বলে যে আপনি এই শেয়ারটা কিনেন, ওই শেয়ারটা কিনেন, এটাও তারা করে থাকে। বড় অনিয়ম অনেক আমরা এরকম ইরেগুলারিটিস পেয়েছি আমাদের বিসিসিআইকে পেয়েছি আমরা ইনভেস্টিগেশন করে, অনেক ইরেগুলারিটিস পেয়েছি, ফাইন আমরা করেছি। এটা একটা বড় অংশ গেল। 3 নম্বর হচ্ছে আইপিও এবং ডাইরেক্ট লিস্টিং। এখানেও অনেক অনিয়ম হয়েছে ইন দ্য পাস্ট, বিকজ আগে আসলে নীতিমালাগুলো অত ভালো ছিল না। প্রাইস ডিসকভারি যেটা বলি আমরা, যে একটা শেয়ারের আসল দামটা কি হওয়া উচিত আইপিওতে, ওইটার আসলে ঠিক মাপকাঠি আগে ঠিকভাবে ডেভেলপ করা হয়নি। ইন্টারন্যাশনালি যেটা করা হয় বাংলাদেশে আমরা সেটা ফলো করি নি। এই কারণে যেটা হয়েছে যে একটা হচ্ছে যে প্রাইসিং ঠিক হয়নি, আরেকটা হয়েছে যে যেসব কোম্পানিগুলো স্টক মার্কেটে এসছে অনেকগুলো শেয়ার কোম্পানির ফান্ডামেন্টালটা ভেরি উইক। সো যারা ইস্যু ম্যানেজার্স অ্যান্ড দ্য ইস্যুইং কোম্পানি, তারা জানে নিজেদের যে কোম্পানিটা উইক নাকি স্ট্রং, ইস্যু ম্যানেজারও জানে, তাদের দায়িত্ব অনেক বড়। এরপর একটা বড় সমস্যা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। যারা অডিটার্স যারা আছে তাদের যে সার্টিফিকেশনটা করে আলটিমেটলি, ওইটা যে অডিটার সার্টিফিকেট যেটা অডিটার্স রিপোর্ট যেটা আমরা বলে থাকি, তারা যেটা বলছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, আসলে কি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কেন ওই কোম্পানির? অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওনাদের অডিটটা ঠিক সেই মানের হয়নি। এই কারণে আইপিওতে অনেক আইপিও হয়েছে কিছু ওভারভ্যালুড, মনে হলো যে কোম্পানিটা ভালো, পরবর্তীতে কোম্পানিটা দেখলাম যে ভালো না। ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন একটা করা হয়েছিল, উদ্দেশ্য অনেক ভালো ছিল। ডাইরেক্ট লিস্টিং মানে হচ্ছে বাই অ্যান্ড লার্জ এটা মানে হচ্ছে যে একটা খুব ভালো কোম্পানি, লেটস সে ইউনিলিভার, আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল টু ইউ। সো এখন ইউনিলিভার এখন স্টক মার্কেটে নাই। এখন আমরা যখন নর্মালি আইপিওতে অ্যাপ্লাই করি, যেটা হয়ে থাকে দ্যাট ওরা ফাইন্যান্সিয়ালসটা যাচাই করে, কোম্পানির ব্যাকগ্রাউন্ড যাচাই করবে, কয়েক বছরের ফাইন্যান্সিয়ালস দেখবে, কাগজগুলো নিবে। ফর ইউনিলিভার আপনার এটা দরকার নাই তো, বিকজ ইজ এ ট্রাস্টেড কোম্পানি, জাস্ট লাইক বি ক্যাশ ফর এক্সাম্পল, জাস্ট নাম দিচ্ছে কয়েকটা আর কি। এগুলোতে আমরা এনকারেজ করবো যে আপনারা ডাইরেক্ট লিস্টিংয়ে আসেন। সো ইউ অফলোড আ পার্ট অফ দ্য শেয়ার্স এবং ইউ গেট লিস্টেড ইন দ্য স্টক মার্কেট, এটা বলে ডাইরেক্ট লিস্টিং। কিন্তু বিগত সময়তে এটাতে অনেক অনিয়ম হয়েছিল। অনেক কোম্পানি উইচ হ্যাভ গট ভেরি উইক ফান্ডামেন্টালস, তাদেরকে ডাইরেক্ট লিস্টিং অ্যালাউ হয়েছিল, তারা টাকা তুলে ফেলেছে, আলটিমেটলি গিয়ে ইনভেস্টাররা ধরা খেয়ে গেছে। এইটা আরেকটা সাইড যেটা আমি বলি যে অনিয়ম যেটা হয়ে গেছে। এই মোটামুটি বলতে পারি। সো একটা হচ্ছে ফ্রম দি ইনভেস্টিং সাইড, একটা হচ্ছে ফ্রম দ্য সিকিউরিটি সাইড, আরেকটা হচ্ছে ফ্রম দি ইস্যুইং সাইড। এই তিনটা জায়গাতেই আমরা অনিয়ম দেখেছি ওভার দি ইয়ার্স বেসিক্যালি। জি,
এখানে আসলে একটা বড় প্লেয়ারদের কথা বলা হচ্ছে, সেই বড় প্লেয়ার যেমন যারা হাউজের মালিক বলছিলেন, এবং ব্যক্তি বিশেষও কিন্তু এখানে বড় প্লেয়ার হিসেবে এখানে কারসাজি করেছে, তাদের নিশ্চয়ই কোনো না কোনো হাউজ আছে। তো সে অবস্থায় আপনি দায়িত্ব গ্রহণ করবার পরে আমরা অনেক আলোচনা এখানে আসবো, আমরা কারো সমালোচনা করার জন্য না, আসলে পুরো পুঁজিবাজারটার অবস্থানটা জানবার জন্যই কিন্তু আমাদের আজকে আপনি অতিথি হিসাবে আমাদেরকে সময় দিয়ে জানবার জন্য। এই যে বড় বড় প্লেয়াররা যারা মাঠে ছিলেন, যারা এই কারসাজিগুলি করেছেন, মূলত 5, 7 আর 10টা প্রতিষ্ঠান বা ব্যক্তি কিন্তু এই কারসাজিগুলি করেছেন। এখন তারা কি এখনো মাঠে আছেন কিনা, বা তাদের প্রতিষ্ঠানগুলো মাঠে আছেন কিনা, সেই জায়গায় নিয়ন্ত্রণ সংস্থা কি করছে? আচ্ছা, আরেকটা যেটা আমি ভুলে গেছিলাম, মাই অ্যাপোলজি, সেটা হচ্ছে যে অলসো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমি একটা কথা একটু আগে আমি বলেছিলাম দ্যাট সাধারণত আপনি যদি ইন্ডিয়াতেও যান, সেখানে দেখবেন যে ইন্ডিয়াতে একটা বড় ইনভেস্টর হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো। আপনি মুদির দোকানে যাবেন, তারাও অ্যাডভার্টাইজ করছে যে আপনি এই মিউচুয়াল ফান্ডের ইউনিটটা আপনি কিনেন। ইটস এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, বিকজ দে আর দ্য স্পেশালিস্ট। বাংলাদেশে এটা শুরু হয়েছিল, কিন্তু শুরু হওয়ার পরে যারা প্রথম মিউচুয়াল ফান্ড শুরু করেছিল, 2-3টা বড় বড় মিউচুয়াল ফান্ড আমরা সবাই এক নামে চিনি, এরা খুব অনিয়ম করেছে, অনেক অনিয়ম করেছে। ইনিশিয়ালি মিউচুয়াল ফান্ডগুলো খুব ভালো করছিল, খুবই ভালো করছিল, কিন্তু যেটা হয়ে থাকে যে খুব ভালো করলে আলটিমেটলি এই লোভটা এসে যায় ওনাদের মধ্যে। এই লোভটা এসে গেল, আসার পরে যেটা হলো যে আলটিমেটলি এদের শেয়ার ভ্যালু আস্তে আস্তে কমা শুরু করলো, বিকজ ওরা অনেকগুলো টাকা সরিয়ে ফেলেছে, অনেকগুলো ইনভেস্টমেন্ট করেছে যেটা ওরা করতে পারে না, লাইক প্রাইভেট ইকুইটিতে তারা ইনভেস্ট করেছে, উইচ মিউচুয়াল ফান্ডস ক্যানট ডু। এটাতে একটা যে আপনার সংকট হয়ে গেল, এটা যে আস্থা চলে গেল, এই কারণে আজকে একটা বড় সমস্যা আমাদের হচ্ছে যে আজকে যদি এই মিউচুয়াল ফান্ডগুলো ভালো করতো, আজকে এত রিটেল ইনভেস্টর আমাদের থাকতো না। তো আপনি যে প্রশ্নটা করলেন যে যারা এই অনিয়মগুলো আগে করেছে তারা কি এখনও আছে কি না, আমাদের জানা মতো কেউ এখনও আছে, সক্রিয় আছে এখনও পর্যন্ত, আর কেউ যারা আগে করেছে তারা এখন একটু নিষ্ক্রিয় হয়ে গেছে আর কি। বাট সক্রিয় কারা আছে, স্টিল আমি মনে করি সক্রিয় আছে যারা এখনও পর্যন্ত এইসব লো ক্যাপ শেয়ারে যারা আপনার ট্রেডিং করছে, এরাই এখনও পর্যন্ত সক্রিয় আছে। জি, আমাদের সবচেয়ে যে আলোচিত যে শেয়ার বাজার কেলেঙ্কারির কথা যেটা বলা হয়, এবং নিশ্চয়ই আমরা প্রত্যেকেই মনে আছে সেই দুর্বিষয় সময়কার কথা, যে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী কিন্তু সমস্ত পুঁজি হারিয়ে তারা কিন্তু আত্মহত্যা করার পথ বেছে নিয়েছিল। সেটি কিন্তু আমরা সেই শাসন আমলে আমরা গণমাধ্যমও দেখেছি, এবং আমরা দেখেছি যে এই শেয়ার মার্কেটের সামনে মতিঝিল সে এলাকার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের মিছিল দেখেছি, ঝাড়ু মিছিল দেখেছি। তো সে অবস্থায় ওই 2010 সালে যে ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে কি আসলে কোনো বিশ্লেষণ আছে কিনা? পুঁজিবাজারের এই যে ভীষণ রকম একটা টেনশন তখন গিয়েছে, আত্মহত্যার ঘটনা ঘটেছে, মানুষ নিঃস্ব হয়ে গেছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, আপনি বলছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসলে এই বাজারে আসার কথা নয়, কিন্তু তারা তো কারো না কারো দ্বারা আকৃষ্ট হয়ে এখানে এসছেন। সেই 2010 সালের ঘটনাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করতে চান? আচ্ছা, সো আমরা যেটা বলে থাকি মানে স্টক মার্কেট সায়েন্স, ট্রেডিং সায়েন্সে আমরা বলি পাম্প অ্যান্ড ডাম্প। সো পাম্প অ্যান্ড ডাম্প মানে হচ্ছে যে একটা বড় কয়েকটা বড় ইনভেস্টর, একটা না কয়েকটা বড় ইনভেস্টর আর অনেকগুলো ক্ষুদ্র বিনিয়োগকারী আছে। তো এরা যেটা করে যে ডেইলি তারা দে কিপ অন বাইং আ বিগ চাঙ্ক অফ শেয়ার্স। তো যেটা হয় সাধারণত, যদি আপনার ডিমান্ড বেশি থাকে, সাপ্লাই কম থাকে, প্রাইসটা তো বাড়বে। তো যেহেতু আপনি ব্লক ট্রেড করছেন, অটোমেটিক্যালি প্রাইসটা বাড়া শুরু করে। আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সায়েন্সে বলি আমরা দ্য হার্ডিং এফেক্ট। হার্ডিং মানে উইথ অল ডিউ রেসপেক্ট, গরুর পাল থাকে না আপনার, গরুর পাল কি করে, সবাই একদিকে যায়। ওনারা কি করেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন দেখে যে বাজারের দাম বাড়ে, ওনারা কি করে, কেনে। ওনারা কিন্তু কেনে, শেয়ার থাকলেও তারা কেনে। আর যখন দাম কমে যায়, সবাই একসাথে বিক্রি করে। আর যারা ম্যানিপুলেট করে তারা উল্টা কাজটা করে, তারা ঠিক উল্টা কাজটা করে। এই কারণে যেটা হচ্ছে যে তারা যখন দাম কমে তখন কিনে, ইয়েস, আর যখন বাড়ে তখন তারা সেল করে। ইয়েস। আচ্ছা, হ্যাঁ। সো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, দে অলওয়েজ মেক দ্য সেম মিস্টেক ওভার অ্যান্ড ওভার এগেন। 1996, 2010, এখনও তাই।
আপনি মার্কেট যখন র্যালি করে দেখবেন যে সবাই তারা কিনছে, মার্কেট যখন একসময় পড়ে গেছিল সবাই সেল করে বসে আছে। যেই মুহূর্তে খবর পেলেন যে আপনার মিডল ইস্টে ওয়ার শুরু হয়েছে, এক নাগারে সবাই সেল করলো। ফুলিশনেস, ধরে রাখলো না। বিকজ ওরা যদি একটু চিন্তা করতো যে এই ওয়ার তো সারা জীবন চলবে না, তো 3 মাস 6 মাস, এরপরে তো মার্কেট বেড়ে যাবে। তো যারা গুড ইনভেস্টার্স ওই সময় তো তারা কিনেছে, আর যারা রিটেল ইনভেস্টার্স তারা বিক্রি করেছে। এই হচ্ছে টেন্ডেন্সি অফ দ্য রিটেল ইনভেস্টার্স, ওয়াই দে গেটিং হার্ট ওভার এন বিক্রি। সো 2010 ওটাই ঘটলো এক্স্যাক্টলি, যে কিছু বড় বড় ইনভেস্টার্স যারা ম্যানিপুলেটার্স বলছি, তারা এইসব শেয়ার কিনলো, কিনে দামটাকে আস্তে আস্তে বাড়াতে শুরু করলো। এবং যখন বাড়ছে সবাই মনে করছে যে দাম আরও বাড়ছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 1996-এ আমি তখন ইনভেস্টার ছিলাম, কাগজে তখন কেনা বেচা হতো, এবং একটা পর্যায়ে ছিল অলমোস্ট 21 দিন ডেইলি ট্রেডিং হল্ট হয়ে যাচ্ছিল। তো মনে আছে 10% সার্কিট ব্রেকার আটকে যাচ্ছিল, কেউ ট্রেড করতে পারছিল না, বিকজ অল বায়ার্স নো সেলার্স। আমি যদি জানি যে ডেইলি 10% করে বাড়বে, আমি কি বিক্রি করব? কেউ বিক্রি করেনি। এগেইন দ্য স্মল ইনভেস্টার্স যারা ক্লেভার ছিল তারা এক পর্যায়ে বেঁচে চলে গেছে, আর স্মল ইনভেস্টার্সগুলো লাস্টে গিয়ে সবাই ধরেছিল। যখন মার্কেট পড়ে তখন আপনি পান সেলার নো বায়ার, তখন আর তারা বিক্রি করতে পারছে না। এবং এই টেন্ডেন্সিটা আমি এখনও পর্যন্ত দেখছি, আনলেস আমরা যদি এই রিটেল ইনভেস্টারদেরকে, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টটাকে যদি আরও ব্রডার না করতে পারি, এই যে ভলিটিলিটি অফ দ্য স্টক মার্কেট এটা থেকেই যাবে। স্যার, আপনি বলছিলেন যে এই কিছু মিউচুয়াল ট্রাস্ট ফান্ডের কথা আপনি বলছিলেন যে তাদের অদক্ষতা, এবং প্রথম দিকে তারা ভালোই করেছিল, পরবর্তী লোভ তারা সামলাতে পারেনি। জি, আমরা কি নামগুলো কি জানা যাবে? এবং অবশ্যই জানা যাবে, এটা তো আমরা সবাই পাবলিকলি জানি। জি জি জি। দুটো বড় প্লেয়ার ছিল, একটা ছিল রেস, RACE রেস, তাদের কয়েকটা ফান্ড আছে, আর একটা হচ্ছে আপনার LR গ্লোবাল। এই দুটো ছিল অনেক বড় প্লেয়ার্স। টুগেদার ফান্ড তারা 80 to 90% অফ দ্য মিউচুয়াল ফান্ড তারা কন্ট্রোল করে থাকে। আমি তো বলবো যে অদক্ষতা থেকে বেশি তাদের ফ্রডুলেন্ট ইন্টেন্ট ওয়াজ মোর দেয়ার। এমন তো না যে দেওয়ার অ্যাকচুয়ালি ওদের স্কিল ছিল না। যিনারা দুজন ছিলেন, মানে যারা উদ্যোক্তা ছিলেন, দে আর অ্যাকচুয়ালি দে হ্যাভ গট, ওরা USA-তে ট্রেডিং করে এসছে, এমন তো না ওনারা ট্রেডিং জানেন না, বাট ওনাদের ইন্টেনশনটা আসলে ভালো ছিল না। আজকে যত রকম অনিয়ম আছে, যতগুলো বড় বড় নিয়ম আছে, এই দুটো ফান্ডই আপনার করেছে। একটা স্যার রেস, আরটা কি বললেন? LR গ্লোবাল। LR গ্লোবাল। লেইসের প্রধান কর্তা ব্যক্তি কে ছিলেন? উনি হচ্ছেন মিস্টার, কোনো ব্যাংকের সাথে জড়িত ছিলেন কি? হ্যাঁ, ওই যে আপনার উনি ছিলেন আপনার মিস্টার নাফিস শারাফতের সাথে আরেকজন যিনি ছিলেন, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, উনি ওনার পার্টনার ছিলেন, কিন্তু নাফিস শারাফত তার সাথে ইনভলভ ছিলেন এক সময়। তো উনি ছিলেন এক সময়তে, পরে উনি ছেড়ে বের হয়ে গেছেন, পরে উনি ছিলেন না ওখানে, পরে ছিলেন না। সো যে রেস এবং LR গ্লোবাল, এই দুইটি কিন্তু বড় প্লেয়ারের কারণের জন্য কিন্তু তখন এই আমাদের আজকে যে মিউচুয়াল ফান্ডের বেহাল অবস্থা, এই দুটো প্লেয়ারের জন্য আসলে। আচ্ছা, তাহলে এখন তো তারা তো মার্কেট থেকে হয়তো বা রেস বা তারা মার্কেট থেকে নাই বা এখন সমস্যাটা কি জানেন তো, ওই আরেকটা বড় সমস্যা বাংলাদেশে আমাদের যেটা আছে আর কি, সেটা হচ্ছে দেখেন এদের এগেইনস্টে তো অনেকগুলো কেস হয়েছে, আপনার দুদকে কেস করছে, আমাদের BSEC থেকে অনেকগুলো কেস আছে। আমরা চেষ্টাও করেছিলাম তাদেরকে ফান্ড ম্যানেজার থেকে সরিয়ে ফেলার জন্য, কিন্তু বাংলাদেশে তো একটা সবারই একটা অস্ত্র আছে, সেটা কি রিট। হাইকোর্টে চলে যাওয়া, সবগুলো হাইকোর্টে পেন্ডিং আপনার, সবগুলো, মানে শত শত কেস, বড় বড় সব কেসগুলো, যে কোনো একটা অ্যাকশন নিতে গেলেই তারা কিন্তু রিট করছে। এখানে গিয়ে আমরা আটকে যাচ্ছি আসলে। তবে এগুলি মার্কেটে ঠিকই আছে, ওই যে আইনের একটা, হ্যাঁ মার্কেটে এখনো ঠিকই আছে, তবে ওদের পারফরমেন্সটা আগের মতো নাই এখন, অবভিয়াসলি, বিকজ অনেকগুলো তারা ইনভেস্ট যেটা করেছে শেয়ারে, এগুলো আপনার আইন অনুযায়ী তারা করেনি। কিছু কিছু তারা ধরেন, জাস্ট টু গিভ এন এক্সাম্পল, ওরা একটা, আমার যদি মনে পড়ে, একটা নিউজ পেপার এজেন্সিতে তারা ইনভেস্ট করেছিল 50 কোটি টাকা, এরকম অনেক AFC হেলথ, এইসব জায়গাতে তারা ইনভেস্ট করেছে আর কি। সো এগুলো আসলে করাতে যেটা হয়েছে যে আলটিমেটলি পোর্টফোলিওটা উইক হয়ে গেছে আপনার। অনেকগুলো শেয়ার তারা কিনেছে যেগুলো পোর্টফোলিওতে আসলে থাকা উচিত না, ফান্ডামেন্টালি উইক। এইসব কারণে আলটিমেটলি তাদের ন্যাপটা অনেক কমে এসছে। জি, এখন যে অবস্থাটা দাঁড়াচ্ছে, যে আমরা যদি ধরে রাখি যে
পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াবার জন্য হয়তো বা আমরা আগের যে ম্যানিপুলেশন বা আগের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের এরকম না করে আমরা সেই জায়গার মধ্যে হয়তো বা নজর দিব। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি আরেকটু পিছনে যাই, এই যে একটা সময় আমরা দেখেছি যে এই রোড শোর নামে একটা রোড শো করা হতো। আমি জানি না আপনি সেই রোড শো করবেন কিনা বা আপনার সেই পরিকল্পনা আছে কিনা। আমরা ইউরোপ, আমেরিকা, দুবাই তো আমরা দেখেছি যে সেখানে সে রোড শোর নামে কিন্তু একটা ব্যক্তিগত এক্সপোজারই বেশি আমরা দেখেছি। তো রোড শোর নামে কিন্তু আমরা এই শেয়ার বাজারের টাকার বা সরকারের টাকার জনগণের টাকার একটা অপচয় আমরা দেখেছি, যে জায়গাটা কিন্তু আসলে কোনো লাভবান হতে পারেনি। আপনি ওই রোড শোটাকে আপনি কীভাবে দেখেন যেটি হয়েছিল? আচ্ছা, সো ভেরি গুড কোয়েশ্চেন। সো ফার্স্ট থিং হচ্ছে দেখেন, আমি একটু ভিন্নভাবে দেখি। আমাকে রোড শো করতে হবে, বাট আমি দেশে করব, বিকজ আমি যারা ফরেন বিনিয়োগকারী যারা আছে তাদেরকে তো আমাকে আকৃষ্ট করতে হবে। সো আমরা যেটা এখন ফোকাস দিচ্ছি যে বাংলাদেশ ফান্ড কয়েকটা জায়গাতে করার জন্য এই ফোকাসটা আমরা দিচ্ছি। তো ওনাদেরকে আমরা ইনভাইট করব, আপনার বাংলাদেশে আসেন। আমরা বলবো যে ওয়াই ইউ শুড নাও ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট, বিকজ এই স্টক মার্কেটটা আগের মতন আর নাই। নাও ইট ইজ গোয়িং টু গেট এ লট অফ ডেপথ বিকজ অফ অল দি মেজার্স, যেটা আমি একটু পরে আপনাকে বলবো। ডেপথ হবে, আপনারা এখন ফিরে আসেন, রাইট? সো একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমি জয়েন করার সেকেন্ড ডেতেই ফ্লোর প্রাইসটা আমি তুলে ফেলেছি। সেকেন্ড ডে, ফার্স্ট ডেতে জয়েন করলাম, থার্সডেতে, সানডেতে আমরা অ্যানাউন্স করলাম যে ফ্লোর প্রাইস এখন থেকে আর থাকবে না। এবং আমি আপনাকে আজকে এই স্টুডিওতে বলতে চাই যে আমি থাকা অবস্থাতে ফ্লোর প্রাইস আমি আর কখনোই করব না। মার্কেট যেখানেই যাক, মার্কেট হ্যাজ টু ফাইন্ড ইটস ওন ওয়ে। আমরা যেটা বলে থাকি নিজের গতিতেই চলবে, ওয়াটার উইল ফাইন্ড ইটস ওন লেভেল। হ্যাঁ, আমি ওয়াটারকে ধরে রাখতে পারবো না, মার্কেটও তার নিজের গতিতে চলতে হবে। ফ্লোর প্রাইস আর কখনোই হবে না। এটা যারা ফরেন ইনভেস্টর তাদের একটা বড় পয়েন্ট ছিল এই ফ্লোর প্রাইস নিয়ে, যে মার্কেটকে তুমি রেগুলেট করতে পারবে না। তুমি যদি রেগুলেট করো, ইন কেস আমি তো ট্রেড করতে পারবো না, কারণ ফ্লোর প্রাইস বলে তো আলটিমেটলি ইন্ট্রিনসিক ভ্যালু অনেক কমে যাচ্ছে, আর কেউ কিনছে না, কেউ বায়ার নেই, কেউ সেলার নেই। সো যেটা কথাটা বলতে চাইছি যে আমরা এখন ফরেন ইনভেস্টরদের বলছি, দেখো আগে যেটা কয়েক বছর আগে সমস্যাটা ছিল, একটা বড় সমস্যা ছিল মোর ম্যাক্রো ইকোনমিক। সেটা হচ্ছে যদি এক্সচেঞ্জ রেট স্টেবল না থাকে, যদি এক্সচেঞ্জ রেট ডিভ্যালিউ করে, ইন দ্যাট কেস হি ইজ লুজিং আউট। বিকজ ও যে 100 টাকা যদি জমা দেয় বা $100 যদি জমা দেয়, $100 ইকুইভ্যালেন্ট যদি আগে 90 টাকা থাকে, তাহলে আপনার 9,000 টাকা সে জমা দিচ্ছে। কিন্তু পরে যদি আপনার এক্সচেঞ্জ রেটটা হয়ে যায় 100 টাকা, সে ফেরত পাচ্ছে কম টাকা। সো এখন যেটা হয়ে গেছে যে বাংলাদেশে এক্সচেঞ্জ রেট একটা স্টেবিলিটি এসে গেছে, প্লাস মার্কেট ইজ নাও গেটিং ব্যাক দ্য ডেপথ অলসো। এবং আরেকটা পয়েন্টে পরবর্তীতে আসবো যে আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে, যেটা আপনার হয়তো প্রশ্নটি পরে করবেন, যে মার্কেটের আজকে ডেপথ নাই, ভালো ভালো কোম্পানি নাই। আমরা এটারও উদ্যোগ নিচ্ছি, অনেকগুলো পরিকল্পনা আছে, যেটা আমি পরে হয়তো বলবো আর কি। জি, প্রিয় দর্শক, আমরা পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে কথা বলছিলাম, এবং পুঁজিবাজার একটা কঠিন সময় পার করছে। দীর্ঘদিনের অনাস্থা, কারসাজি, সুশাসনের ঘাটতি এবং আমরা শেয়ার কেলেঙ্কারির কথা যেটা জানি, এবং সেগুলো খুব মাথায় নিয়ে কিন্তু এখন পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াবার জন্য যে কর্মপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব মাসুদ খান, তাদের চেষ্টা অব্যাহত থাকছে। তবে আমরা বিগত সময়ে যে কারসাজি যারা করেছেন, যারা অনিয়ম দুর্নীতি করেছেন, সেই প্লেয়ারগুলোকে, সেই খলনায়কগুলোকে যদি আইনের আওতা না আনা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু একই ধরনের খলনায়ক, একই ধরনের ঘটনা, অর্থাৎ এই শেয়ার বাজারে কারসাজি এবং ক্ষুদ্র ব্যবসায়ী বিনিয়োগকারীদেরকে পথে বসিয়ে দেওয়া, এবং যেটি 2010 সালে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু আবারও করতে পারে। সে কারণে আমরা মনে করি যে একটা সুশাসন এবং জবাবদিহিতা এবং আস্থা তৈরি করা কিন্তু এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বড় দায়িত্ব। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আজকে যে আলোচনা পুঁজিবাজারের চ্যালেঞ্জ করণীয় নিয়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এবং বিরতির পর আবার আমাদের সম্মানিত অতিথি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব মাসুদ খান আমাদের সাথে থাকবেন। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রির প্রথম বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা কথা বলছিলাম পুঁজিবাজারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে। অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব মাসুদ খান। আমরা আলোচনার একটা প্রেক্ষাপটে আমরা দেখেছি যে মানে শেয়ার বাজার নিয়ে কিন্তু গভর্নমেন্টও খুব কনসার্ন, যেহেতু এখানে একেবারে বড় ধরনের একটা কারসাজির ঘটনা ঘটেছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ফান্ডের মিসইউজ সেগুলো হয়েছে, এই বাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে। একটা চক্র হয়তোবা এখন প্লেয়ার হিসেবে মাঠে নেই,
কিন্তু তারা রিটায়ার্ড করলেও তারা কিন্তু যে কারসাজি করে অর্থ কারচুপি করে তারা কিন্তু এখন রিটায়ারমেন্টে গিয়েছে, বাকিরা হয়তো কেউ কেউ এখনও মাঠে আছে। কিন্তু এই অবস্থায় জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী দুটা জায়গায় প্রশংসা করেছেন। একটা জায়গায় বলেছেন যে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন, দৃঢ়তার সাথে বলেছেন। তিনি বলেছেন যে বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো, কোনো কিছু কোম্পানির আইপিও, বন্ড, অন্যান্য ইস্যুতে অনিয়মিত নিয়ন্ত্রণ সংস্থার পূর্বে যে দুর্বলতা, সে কথা তিনি বলেছেন। এবং শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে বিগত শাসন আমলে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, নিশ্চয় করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আমি মূলত যে জায়গাটা আপনাকে আসতে চাই, এই আস্থা ফিরিয়ে আনবার জন্য কিছু কিছু কোম্পানির আইপিও, বন্ড, অন্যান্য ইস্যুতে অনিয়ম এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখবেন? মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আমি কিছুটা টাচ করেছিলাম একটু আগে, আপনাকে বলছিলাম যে আপনি যখন অনিয়মের কথাগুলো বলছিলেন, আমি বলেছিলাম যে বিগত সময়তে আপনার আইপিও প্লাস ডাইরেক্ট লিস্টিংয়ে অনেক অনিয়ম হয়েছে। কারণটা হচ্ছে যে ওখানে দুটো পার্ট ছিল, আমি যেটা আপনাকে বলেছিলাম। একটা হচ্ছে ইস্যুইং কোম্পানিজ যারা ইস্যু করেছে, ইস্যু ম্যানেজার্স প্লাস যারা অডিটর সার্টিফাই করেছে আর কি, ওখানে অনেক অনিয়ম পরবর্তীতে দেখা পড়েছে। সো এই জন্য অনেকগুলো, যেটা আপাতত মনে হয়েছিল যে আপনার এই কোম্পানিগুলো ভালো, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই কোম্পানিগুলো সেরকম বলা হয়েছিল যেটা ঠিক সেরকম করে তারা পারফর্ম করছে না। সো এটা কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে প্রপার ডিউ ডিলিজেন্স করেননি যেনারা আপনার ইস্যুগুলোকে অ্যাপ্রুভ করেছে। আমাদের আইনেও কিছু শিথিলতা ছিল যার জন্য এটাকে মিসইউজ করা হয়েছে। সো বিগত কমিশনে তারা এইটাকে পুরোপুরি রিভ্যাম্প করেছে, আইপিও পাবলিক ইস্যু রুলকে অনেক তারা পরিবর্তন করেছে। তবে যেটা হয়ে থাকে আর কি, যখন চুরি হয় আর কি আপনার, তখন আমরা বেশি নজরদারি করতে চাই। তো আমি মনে করি এই রুলগুলো আমরা অলরেডি দেখেছি, আমরা পেন্ডুলামটা একদিক থেকে আরেক দিকে চলে গেছে। আমাদের একটা মাঝপথে আসতে হবে। মাঝপথে আসলে যেটা হবে যে ভালো ভালো কোম্পানিও পাবো, বাট আরও জিনিসটা সহজ হবে। আপনি দেখেন যে বিগত 2 বছরে কোনো আইপিও একটাও আসেনি, কারণ আইনের কারণে, প্রসেসের কারণে কেউ আইপিওতে আসছে না আপনার। আপনি যদি ধরেন আজকে যদি আপনার পুঁজি লাগে, আপনি একটা ফ্যাক্টরি করবেন, বিদেশে যেটা হয় তারা আইপিওর মাধ্যমে টাকা তোলে। কিন্তু বাংলাদেশে আমি যদি এখন আগে বিগত এক্সপিরিয়েন্স যদি আমি দেখে থাকি, একটা কোম্পানিকে যদি আইপিওতে গিয়ে টাকা তুলতে হয় 1 থেকে 1.5 বছর লেগে যেত, তাও অনিশ্চিত, লাস্টে হয়তো রিফিউজ হয়ে যাচ্ছে। এই কারণে সবাই কী করছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে, উইচ ইজ ভেরি সিম্পল। 3 মাসের সিন্ডিকেটেড লোন নিয়ে আপনি আসতে পারছেন। প্লাস কস্ট অফ আইপিও ইজ অলসো হায়ার কম্পেয়ার টু রেজিং ব্যাংক লোনস। সো এই কারণেই আমাদের এখন যেটা দেখতে পাচ্ছি যে এই আইপিওর প্রসেসটাকে আমাকে অনেক সহজ করতে হবে এবং ইট হ্যাজ টু বি কাট ডাউন। আমরা এটার উপায়টা এখন বার করব। আর নাম্বার 2 হচ্ছে, দ্য মোর ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আরেকটা ক্ষেত্রে যেখানে আপনার আলটিমেটলি অনিয়মটা হয়েছিল, সেটা হচ্ছে আ লট অফ দিস আইপিওস অর ডাইরেক্ট লিস্টিং ওয়ার ওভার প্রাইসড। এটারও আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি, যে এখন থেকে যেটা হবে যে আমরা এমনভাবে মেকানিজমটা করব যেখানে কিন্তু এই ওভার প্রাইসিংটা অনেক 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 কমে আসবে আপনার। সো প্রসেসটাকে আমরা কমিয়ে দেবো টু মেক শিওর দ্যাট গুড কোম্পানিজ কাম অ্যান্ড অলসো দ্য প্রাইসিং উইল বি ফেয়ার অলসো। সে জায়গায় সময় কমিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু যে আইপিওতে আসার ক্ষেত্রে অনিয়মের কথা বলা হয়, যে বলা হয় হয়তো যে কোম্পানিটি তার আইপিওতে আসার সেরকম সক্ষমতা নাই, যোগ্যতাই নাই, তারাও কিন্তু আইপিওতে এসে গিয়েছে। আইপিওতে এসে গিয়ে বাজার থেকে স্টক টাকা তুলে নিয়ে গেছে, টাকা ডাইভার্ট করেছে তারা। সেই জায়গাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? যারা আগে এসেছে তারা, যারা অলরেডি ধরেন এখন আইপিও করে ফেলেছে, শেয়ারস আর বিং লিস্টেড নাও অ্যান্ড ট্রেডেড নাও, এই মুহূর্তে তো আমরা কিছু করতে পারি না। উদাহরণস্বরূপ আমি একটা কথা আপনাকে বলতে চাই, আজকে যদি আমরা ডিসাইড করি যে সব বন্ধ কোম্পানি যেগুলো আছে আমরা এগুলো ডিলিস্ট করবো, আমি কি পারবো? এখন পারবো না। প্রসেশন শুরু হয়ে যাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের, যে আমাদের টাকা দেন তাহলে, রাইট? সো এই কারণে ওটা তো লেসার প্রবলেম, যেসব কোম্পানিগুলো আইপিও করে অনিয়ম করেছে বাট স্টিল তারা ট্রেড করছে, আপাতত তাদেরকে কন্ট্রোল করে আপনাকে ট্রেডিংটা অ্যালাউ করতে হবে আনটিল সাচ টাইম দে ক্লোজ অপারেশনস, রাইট? এছাড়া তো আপনার কোনো উপায় এখন নাই আমাদের হাতে। তারা অপারেশন ক্লোজ করলে তখন বিনিয়োগকারীদের কী হবে? এখন দেখেন, দ্যাট ইজ আদার ইস্যু। এখন আপনি যখন একটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন,
আপনাকে এই ঝুঁকি নিয়ে ইনভেস্ট করতে হবে, বিকজ এমন হতে পারে আপনার ক্যাপিটাল লস হতে পারে, ডিভিডেন্ড আপনি পাবেন না, কোম্পানিটা বন্ধও হয়ে যেতে পারে। কোম্পানি যদি ধরেন কয়েক বছর লস করে, 2-3 বছর 4 বছর লস করলো, কি হয় আপনার তখন? ব্যাংক কি আপনাকে লোন দেবে? না। তাহলে আপনি কি করবেন? দ্যাট কেস দ্য কোম্পানি শাট। সো এই রিস্ক নিয়ে আপনাকে স্টক মার্কেটে যেতে হবে। এই জন্য আমরা একটা কথা সবসময় বলি ক্ষুদ্র বিনিয়োগকারীকে, যে আপনারা ভালো ভালো গুড কোম্পানিজে ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করেন। ডোন্ট ইনভেস্ট ইন দিস শেয়ার্স which have got low cap, which are being manipulated, and close company জেনে শুনে করেন, কারণ বন্ধ কোম্পানি, এটা কখন চালু হবে আপনি কি জানেন? যদি চালু না হয় আপনার পুরো পুঁজিটাই চলে গেল। তো সেখানে বুঝে শুনেই বিনিয়োগ করবার জন্য, বুঝে শুনে বিনিয়োগ করবেন, রিস্ক ফ্যাক্টরটা আপনি ভালো করে বিনিয়োগ করবেন। জি, একটা বিষয় যেটি আলোচনায় আছে সেটি হচ্ছে যে অনেক বহুজাতিক কোম্পানি আছে যারা বিদেশি মালিকানাধীন, অথবা বাংলাদেশে তাদের কোনো ইকুইটি শেয়ার নেই। আমি দুই একটা নামও নেসলে কথা বলতে পারি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের কথা বলি, মারিকো বাংলাদেশ লিমিটেড, আরও বেশ অনেক কয়েকটা কোম্পানি রয়েছে, এশিয়ান পেইন্টস বাংলাদেশ রয়েছে। এইসব কোম্পানির ম্যাক্সিমামই কিন্তু আমরা দিল্লিতে বা পাকিস্তানে তাদের লিস্টেড আছে। তো এদেরকে এরা কেন লিস্টেড হচ্ছে না? কোন কোন প্রেক্ষাপটে হচ্ছে না বা হতে পারছে না, নাকি হতে চাচ্ছে না? ওকে, সো আমি তো এমএনসি থেকে এসেছি, আপনি এসেছি জানেন, 38 বছর আমি এমএনসি বসতাম, বোর্ডে বসতাম আমি। তো একটা এমএনসি ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে তার কোনো ক্যাপিটালের রিকোয়ারমেন্ট নাই। বাংলাদেশ থেকে তার কোনো ক্যাপিটাল লাগছে না, কারণ বাইরে থেকে সে 4-5% লোন নিতে পারছে, ওখানে লোন কস্ট ইজ ভেরি সিম্পল, ওই টাকাটা তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সো ওদের একটা অনীহা থাকে টু লিস্ট। আরও কয়েকটা কারণ থাকে, সেটা হচ্ছে যে লিস্টিং করলে যেটা হবে যে আপনাকে বাইরের ডিরেক্টর নিয়ে আসতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে আসতে হবে। ওরা চায় ক্লোজ কন্ট্রোল, দে ডোন্ট লাইক আউটসাইডার্স টু কাম ইন অ্যান্ড কন্ট্রোল দেয়ার অপারেশনস, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ওরা অলওয়েজ চাইবে আ স্টক মার্কেট ওয়ার দের ইজ আ প্রাইস ডিসকভারি, অনেক ট্রেড হয়, সো দ্য প্রাইস যেটা থাকে ইটস আ ফেয়ার প্রাইস। এখন ধরেন উদাহরণস্বরূপ বললাম যে ইউনিলিভার বাংলাদেশে আপনার লিস্টিং করলো, কিন্তু প্রাইসটা হচ্ছে অনেক কম, এটা একটা গ্লোবালি একটা ইম্প্যাক্ট তাদের আসবে। এই কারণে তাদের একটা অনীহা থাকে আপনার স্টক মার্কেটে আসার। বাট দ্য সেম টাইম বড় যুক্তি আছে তাদের কেন স্টক মার্কেটে আসা উচিত। সো এটা নিয়ে আমরা খুবই সক্রিয়ভাবে চিন্তা করছি, এবং আমি একটা স্কিম চিন্তা করেছি যেখানে নট অনলি মাল্টিন্যাশনালস বাট অলসো বিগ লোকাল কোম্পানিজকে লিস্টিংয়ে আসতে হবে। একটা সার্টেন থ্রেশহোল্ডের বেশি হলে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা নাম্বার দিয়ে যাবো না, যে তার অ্যাসেট বা তার টার্নওভার এর থেকে বেশি, তাকে লিস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। কেন করতে হবে এটারও যুক্তি আপনাকে দিই আমি। কারণ যতগুলো বড় বড় লোকাল কোম্পানি আছে তারা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে। ব্যাংক লোন ইজ পাবলিক মানি, কাজে আপনার লিস্টিং করলে একটা জবাবদিহিতা আসে, গভর্নেন্সটা আরো অনেক ইমপ্রুভ করে, প্লাস লিস্টিং করলে তো আপনি ট্যাক্স বেনিফিট পাচ্ছেন, এটাও তো আছে। সো এই আপনারা শীঘ্রই দেখবেন যে আইনের কিছু পরিবর্তন হবে, যেখানে এইসব কোম্পানি যেগুলো বলছেন এনাদেরকে স্টক মার্কেটে আসতেই হবে। যে বিদেশি কোম্পানির কথাগুলো আমরা বলছি, আপনি বলছিলেন যে তাদের হয়তো বা আর্থিক চাহিদা নাই, তারা আরও কম ইন্টারেস্টে তারা বাইরেতে কাজ করতে পারে, কিন্তু তার প্রোডাক্টটা আমার বাংলাদেশে বিক্রি হলো, আমি সেটা কিনলাম, তাকে লাভ করছে বাংলাদেশে, মুনাফা করছে বাংলাদেশে মুনাফা, কেন না তার শেয়ার দেবে, রাইট? জি জি, অ্যাবসলিউটলি। সো এটাই বললাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ওই যুক্তিতে না গিয়ে আমরা আইন প্রণয়ন করব যেটাতে ওনাদেরকে লিস্টিংয়ে আসতে হবে। আমি নেব কি নেব না আমার সিদ্ধান্ত, বাট যেসব কোম্পানিগুলো একটা থ্রেশহোল্ড ক্রস করে যাবে ওনাদের লিস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি এই দেশে ট্রেড করছেন, আর যারা লোকাল কোম্পানি আছে তারা এই দেশে ব্যাংক থেকে বড় করছে, ইন দ্যাট কেস আপনাকে সেই গভর্নেন্স ফ্রেমওয়ার্কে আসতে হবে, এবং লিস্টিং ইজ দ্য অনলি ওয়ে এই গভর্নেন্স ফ্রেমওয়ার্কে আসা। আনলিস্টেড কোম্পানি হলে সব কিছু ঢেকে যায়, লিস্টেড কোম্পানি হলে আপনি পাবলিক সার্ভিসারে এসে যাচ্ছেন, সবাই আপনার অ্যাকাউন্টস দেখবে, সবাই কথাবার্তা বলবে, স্টক মার্কেটে কথা বলবে। একটা আনলিস্টেড কোম্পানি কেউ কথা বলে না, বড় বড় আনলিস্টেড কোম্পানি যারা আজকে আছে।
কাজে এইটা আপনি দেখবেন আগামীতে হবে। এবং তাদেরকে উদ্বুদ্ধ করা হবে আসার জন্য। উদ্বুদ্ধ করা হবে, ওনাদেরকে বলা হবে আপনারা যদি না করেন আলটিমেটলি আইন প্রণয়ন হবে। এখন আপনি কি স্বইচ্ছা আসবেন নাকি আপনি আইনের জন্য ওয়েট করবেন? আচ্ছা, আইন প্রণয়ন করলে কঠিন হয়তো খবরও বলবো না, কঠিন হয়তো বা নিয়ম কানুনের আবদ্ধে তারা পড়েও যেতে পারে, হতে পারে। সে কারণে জন্য তো আমরা ওনাদের কাছে অ্যাপ্রোচ করে বলবো যে এরকম একটা আইন আসতে যাচ্ছে, আমরা অ্যাডভাইস করবো যে আপনার আইন আসার আগেই আপনারা স্বইচ্ছা আপনারা লিস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করেন, আমরা আপনাদেরকে এনকারেজ করবো। নিশ্চয়ই আমার দেশে প্রোডাক্টটা বিক্রি করছে, 20-22 কোটি লোক তার প্রোডাক্ট এনজয় করছে, তিনি প্রফিট করছেন, অথচ আমার দেশের কোনো মালিকানা এখানে এটা হচ্ছে ফর এমএনসিস। বাট লোকাল যারা আছে, লার্জ লোকাল, তাদেরকেও যুক্তি অন্যটা, সেটা হচ্ছে যে ক্যাপিটালের মধ্যে বড় পার্ট হচ্ছে ব্যাংক লোন, আর ব্যাংক লোন বিলংস টু এভরিবডি, রাইট, সবাই ইনভেস্ট করেছে, ইজ পাবলিক মানি। আপনি পাবলিক মানি নিয়ে কাজ করবেন আর আপনি লিস্টিং হবে না, এটা তো হবে না। তো আপনি জবাব দিয়ে আসতে হবে না, আপনি সেখান থেকে টাকা নিয়ে নেবেন কিন্তু লিস্টিং হবেন না, এবং সেখানে আপনার জন্য তো সুবিধা যদি আপনি সৎ ব্যবসায়ী হন। কারণ আমি একটা কথা বারবার বলছি, আপনার লিস্টিং আপনি যখনই করবেন আপনার জবাবদিহিতাটা অনেক বেড়ে যাবে, বিকজ পাবলিক তখন দেখছে আপনাকে, ইউ আর ইন পাবলিক আইস। লিস্টেড কোম্পানি সবাই ডিসকাস করে, ব্যাট বিসি থেকে নিয়ে স্কোয়ার ফার্মাকে নিয়ে বা যেসব লেস কোম্পানি সবাই ডিসকাস করে যে এই কোম্পানিটা খারাপ করছে। আনলিস্টেড কোম্পানি কেউ ডিসকাস করে? বড় বড় আনলিস্টেড কোম্পানি করে না। সো লিস্টিং হলে এটা একটা বড় সুবিধা, দ্যাট গভর্নেন্সটা অনেক ইমপ্রুভ করে যায়, মানে তার প্রতি দৃষ্টি সরকার এবং জনগণেরও থাকে, অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স ইমপ্রুভস। এখানে যদি আমরা পুঁজিবাজারের কথা বলি, বাংলা লিংক, স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো মেটাল লাইফ, তাদেরকে এটা বড় ধরনের বেসরকারি উদ্যোক্তা, তাদের কিন্তু বেশ বড় ক্লায়েন্ট। আমি যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কথাই বলি না কেন, তাদের কিন্তু ইন্টারেস্ট রেটটা কম, আমাদের যে লোকাল যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের তুলনায় কম। কিন্তু আপনি যদি গুলশান বরানের দিকে যান, দেখবেন লাইন ব্যাংকের বাইরে পর্যন্ত চলে যাচ্ছে, কারণ আস্থা মানুষের বড় জায়গায় তৈরি হয়েছে। আমরা যে 5টা ব্যাংকের কথা বলছি, যে ইসলামী ব্যাংক না কি করার প্রচেষ্টা করা হচ্ছে, সেখানে তো টাকা তুলতে পারছে না, আর ওখানে টাকা জমা দেওয়ার জন্য বৃষ্টিতে দাঁড়িয়ে, ওরা তো ক্লায়েন্ট সবাই নেয় না, তো আপনি যে কোনো ক্লায়েন্ট নেয় না, তো সে তাদেরকে লিস্টিং এর আওতায় আনার বিষয়টাকে কীভাবে দেখেন? ধন্যবাদ। এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন। আপনি হয়তো জানেন কি জানি না, নট ভেরি শিওর, বাট বাংলাদেশে যেসব ফরেন ব্যাংক আছে, দে আর নট ইনকর্পোরেটেড কোম্পানিজ ইন বাংলাদেশ, দে আর ব্রাঞ্চ অফিসেস। ব্রাঞ্চ অফিস, আচ্ছা, জি, এরা কোম্পানি না। সো হয়তো আপনি ভবিষ্যতে দেখবেন যে হয়তো কিছু নিয়ম চেঞ্জ হবে, যেখানে বলা হবে যে আপনি বাংলাদেশের ব্যবসা যদি করে থাকেন আপনি কোম্পানি হবেন না। এটা কি করে হয়? আর কোম্পানি যখনই ওনারা হয়ে যাবেন, এখন তো ব্যাংকিং কোম্পানিজ অর্ডিন্যান্স একটাই বলা আছে যে কোম্পানি হল লিস্টেড হতে হবে, ব্যাংকিং কোম্পানিগুলো লিস্টিং করতে হয়, রাইট? সো হয়তো অচির আপনি সময়ে দেখবেন যে এরাও লিস্টিং এটা করতে হবে আর কি আপনার। ও প্রত্যেকে তাহলে এখানে একটা শুভঙ্করের ফাঁকি বলবো না, এখানে একটা নিয়মতান্ত্রিক ব্যাপার আছে, ব্রাঞ্চ অফিস করে। কারণ ব্যাংকিং কোম্পানিজ একটা যেটা আছে, এবং বাংলাদেশ ব্যাংক ইনসিস্ট করে যে আপনি যদি একটা ব্যাংক স্টাবলিশ করেন আপনাকে 2 বা 3 বছরের মধ্যে লিস্টিং করতেই হবে। 3 বছর টাইম তারা দেয়, এরপর আপনাকে লিস্টিং করতে হবে, রাইট? সো এনারা তো যেহেতু কোম্পানি না, লিস্টিং এ তো প্রশ্নই উঠছে না। ব্রাঞ্চ অফিস, সো ওয়ান্স দে বিকাম আ কোম্পানি, রাইট, এই আওতা তারা পড়ে যাবে। That means all of the Standard Chartered Bank is Bangladesh under branch office. Branch office. Even Bangla Link and the MetaLife. Bangla Link is a company, but not Standard Chartered Bank, not HSBC. These are branches. Bangla Link is a company. ওরা পারবে লিস্টিং করতে, কোনো সমস্যা নেই। ওরা লিস্টিং করে নাই? না, ওরাও করে নাই। মেটালাইফও করে নাই। তবে যেটা আমরা যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমরা পুঁজিবাজারের মানুষদের বোঝার জন্য আজকে অনেক কঠিন বিষয়টা, যে আমাদের যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা বিদেশি ব্যাংক তারা ব্রাঞ্চ অফিস নামে এখানে চালাচ্ছে, সে কারণের জন্য তারা আইপিওতে আসার এই মুহূর্তে সুযোগ নেই। আইনের কোনো পরিবর্তন, যদি আইনের পরিবর্তন সক্রিয়ভাবে চিন্তা করা হচ্ছে, এবং সেটি নিশ্চয়ই আমাদের জন্য একটা লাভজনক হবে। অবশ্যই আমরা যেটা বলি যে বাজার উন্নয়নের সংস্কারের কথা বলি, এবং এই সংস্কারের অনেক পদক্ষেপ আপনি নিতে চাচ্ছেন। আপনি নিজে বলেছেন যে ফ্লোর প্রাইসিং আপনি এখানে কোনোভাবেই রাখছেন না, উঠিয়ে দিচ্ছেন। সংস্কারের কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার? ধন্যবাদ। এটা হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট। জি, কয়েকটা এরিয়া আমি আপনাকে বলি। প্রথমে যে ডিসকাশনটা আমরা শুরু করেছিলাম, যে ম্যানিপুলেশন, অনিয়ম যেগুলো হচ্ছে আপনার ডে টু ডে হচ্ছে, আপনার ট্রেডিং যখন হচ্ছে অনিয়মটা হচ্ছে, আমরা বলি আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট। এটা ধরা পড়ে কীভাবে? সার্ভেলেন্স সিস্টেম থেকে। দেয়ার ইজ অ্যান আইটি সার্ভেলেন্স সিস্টেম ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং বিসেকেও আছে সার্ভেলেন্স সিস্টেম। এটা অটোমেটিক্যালি ধরা পড়ে যখন ট্রেড হয় ইলেকট্রনিক্যালি,
কোনো আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট যদি হয়ে থাকে, there are 45 ট্রিগার্স, 45 ট্রিগার আছে আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট ধরার জন্য। কিন্তু বর্তমানে যে সিস্টেমটা আমি এসে দেখলাম, সিস্টেমটা ছিল যে কোনো একটা যদি অনিয়ম ধরা পড়ে, এরা একটা কাগজে রিপোর্ট পাঠাতো টু বিসেক, কোনো কিছু তারা করতো না, রিপোর্ট পাঠিয়ে দিত, আমরা 2 মাস লাগিয়ে দিতাম ইনভেস্টিগেশন করতে, এরপর অ্যাকশন নিতাম। বাই দিস টাইম কি হলো, রোগী মারা গেছে, ঘটনা ঘটে গেছে। আমি আসার পরে বললাম যে ইমিডিয়েটলি যদি কোনো অনিয়ম পাও, ইউ হল্ট ট্রেড, ইনভেস্টিগেশন তুমি পরে করবে, আগে ট্রেডিংটা বন্ধ করো, আগে ট্রেডিং বন্ধ করো, পরে ইনভেস্টিগেশন করো যেগুলো আনইউজুয়াল মুভমেন্ট হচ্ছে তোমাদের অনুযায়ী। 1 নম্বর। 2 নম্বর, আমি ওনাদের বলেছি দেখেন আপনাকে ইন 1 ইয়ার্স টাইম আপনাকে এআই বেসড সার্ভেলেন্স সিস্টেম করতে হবে, এআই বেসড, তাহলে কী হবে, অটোমেটিক হল্ট হবে, নো ম্যানুয়াল ইন্টারভেনশন। 3 নম্বর আমি যেটা করতে চাচ্ছি, যেটা আমি ওদের সাথে আলাপ করেছি, সেটা হচ্ছে ডাইরেক্টলি লিঙ্কিং আপ দেয়ার সার্ভেলেন্স সিস্টেম উইথ মাই সিস্টেম থ্রু এপিআই। সো রিয়েল টাইম ওনাদের সার্ভেলেন্স সিস্টেমে যদি কোনো কিছু ধরা পড়ে, আমার সার্ভেলেন্স সিস্টেমটা আমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। ওটা যদি হয়ে যায়, আমার সার্ভেলেন্স সিস্টেম অনেকটা অটোমেটিক হয়ে যাবে, এই অনিয়মগুলো ধরা পড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, দেখেন আমি একটা কথা বারবার বলে থাকি, ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ দ্য রেগুলেটিং অথরিটি ফর দি স্টক মার্কেট। স্টক মার্কেট নিয়ন্ত্রণের জন্য ওনারা কিছু কাজ না করলে আমরা করব। সো কিছুদিন আগে সার্কিট ব্রেকার যখন ওনারা চেঞ্জ করলেন ফর জেড ক্যাটাগরি শেয়ার্স, আমাদেরকে পাঠালো ফর অ্যাপ্রুভাল। আমি বললাম আজকে থেকে আপনারা আর অ্যাপ্রুভাল পাঠাবেন না। সো আমরা ডিরেগুলেশন অনেক বেশি করছি, সব বলেছি যে আপনার লিস্টিং রেগুলেশনে যা আপনার অথরিটি আছে আপনি পুরোটাই প্রয়োগ করবেন, আপনাকে আমার কোনো অ্যাপ্রুভাল লাগবে না। এটা হলো ডিরেগুলেশন পার্টটা। অ্যান্ড আপনার অ্যান্ড দ্য পয়েন্ট রিগার্ডিং আপনার মার্কেট সার্ভেলেন্স, মার্কেটকে নিয়ন্ত্রণ করার জন্য। এরপরে কুইকলি আমি চলে যাই 3টা রুল, ভেরি ইম্পর্টেন্ট রুল ফর দ্য স্টক মার্কেট: মার্জিন রুল, আইপিও ইস্যু রুল যেটা বললাম, অ্যান্ড দি মিউচুয়াল ফান্ড রুল। 3টা বড় বড় রুল আছে যেটা মার্কেটকে অনেকটা ইনফ্লুয়েন্স করে থাকে। এই 3টা রুল আমরা কুইকলি চেঞ্জ করতে যাচ্ছি, কুইকলি। কারণ আইপিও নিয়ে যে আমার এতগুলো কথাবার্তা হয়েছে, আমরা এখন যেটা করব যে আইপিওটা এখান থেকে এখানে চলে গেছে, আমরা একটা মাঝপথে নিয়ে আসবো যেখানে এসেনশিয়াল কন্ট্রোলস আর দেয়ার, বাট দ্য সেম টাইম গুড আইপিওস কাম টু দ্য মার্কেট অ্যান্ড দ্য প্রাইস ডিসকভারি ইজ ফেয়ার। এটা হতে যাচ্ছে। মিউচুয়াল ফান্ড রুলে অনেক পরিবর্তন আমরা নিয়ে আসবো, মার্জিন রুলে অলসো পরিবর্তন নিয়ে আসবো, যেটা মার্কেট বন্ধ হবে বাট দ্য কন্ট্রোলস আর ইন প্লেস। এছাড়া আরও কতগুলো পদক্ষেপ কুইকলি আমরা নিচ্ছি, সেটা হচ্ছে যে we discuss about getting new scripts into the market. কারেক্ট। এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ কয়েকটা পদক্ষেপ কুইকলি আমরা নেব, নিয়ে দেখবেন যে মার্কেটে ভালো ভালো স্ক্রিপ্টস আমাদের আসা শুরু করবে। এছাড়া আরও কয়েকটা জিনিস আপনাকে বলি যেটাতে ট্রেডিংটা ইমিডিয়েটলি বাড়বে। একটা বলি T+1, এবং T+2 আছে। T+1টা আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইন্ট্রাডে ট্রেডিং যেটা বলি, বা স্ক্রিপ্ট নেটিং বলি, যে একই শেয়ারে বাই সেল করলাম, ডে এন্ডে সেটেলমেন্ট হয়ে গেল। এটা এখন বর্তমানে হচ্ছে ফর দোজ কোম্পানিজ যাদের রেকর্ড ডেট আছে। রেকর্ড ডেটে 2 দিন ট্রেডিং হয়, সেম ডে ট্রেডিং হয় আর কি। আমরা সেম ডে ট্রেডিং শুরু করতে যাচ্ছি ফর গুড শেয়ারস। মোটামুটি বলতে পারেন ডিএসসি 30 যেসব শেয়ারগুলো আছে ওটার জন্য আমরা ইন্ট্রাডে ট্রেডিংটা শুরু করতে যাচ্ছি। আরেকটা বড় এরিয়া হচ্ছে, আর 2টা বড় এরিয়াতে আসি। একটা হচ্ছে আমি একটা প্রথমেই বলেছিলাম যে আমাদের মার্কেটে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট অনেক কম, রাইট? যেরকম পেনশন ফান্ডগুলো ইনভেস্ট করে না, ওরা গভর্নমেন্টের সঞ্চয়পত্র কিনে। আমাদেরকে আলটিমেটলি শেয়ার মার্কেটে নিয়ে আসতে হবে। শুরু করতে পারি কীভাবে, যে ঠিক আছে মিউচুয়াল ফান্ড যেগুলো বলেছিলাম এরাও র্যাঙ্কিং হবে এখন থেকে। মিউচুয়াল ফান্ডের আমরা করবো যেটা, যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের স্পেশালি ওপেন এন্ড ফান্ড যেগুলো আছে তাদের পারফরমেন্স বলতে হবে তাদের। আমরা কয়েকটা পারফরমেন্স ট্রিগার বানাবো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এদের পাবলিশ করতে হবে, এক পাবলিক প্লেস আপ করবে। সো এনি ইনভেস্টর উইল আন্ডারস্ট্যান্ড কোন মিউচুয়াল ফান্ডটা ভালো করছে, কোনটা খারাপ করছে। আমরা আলটিমেটলি যারা এই ইনস্টিটিউশন ইনভেস্টার যারা আছে এদেরকে বলবো একটা পোর্শন তুমি মিউচুয়াল ফান্ডের মধ্যে স্টক মার্কেটে যাও। প্লাস আরেকটাতে আমি আসছি, সেটা হচ্ছে বন্ড মার্কেট। বন্ড মার্কেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে ইন দ্য পাস্ট, কিছুই হয়নি, রাইট? সো বন্ড মার্কেট নিয়ে খুব সহজ সলিউশন আছে যেটা আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে যে এখন থেকে আমরা যেটা করব, যখন কোনো বন্ডের জন্য আমরা অ্যাপ্রুভাল দেব,
দে হ্যাভ টু বি ম্যান্ডেটরিলি লিস্টেড ইন দ্য মেইন বোর্ড। আচ্ছা। ম্যান্ডেটরি লিস্টিং করতেই হবে আপনাকে, এই শর্তে আপনাকে বন্ড দিচ্ছি। ট্রেডিং যখন মেইন বোর্ডে শুরু হয়ে যাবে তখন এই যে ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছে তারা ওখান থেকে বন্ড কিনতে পারে। বিদেশে আপনি যদি একটা পেনশন ফান্ডের পোর্টফোলিও দেখেন, একটা হচ্ছে ফিক্সড ইনকাম ফান্ড যেটা বন্ড মার্কেট, আর একটা হচ্ছে শেয়ারস। আমরা আলটিমেটলি ওদিকে এগোচ্ছি টু মেক শিওর এই যে বড় পুল অফ ইনভেস্টেবল ফান্ডস, যেটা সব প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, অনেক টাকা, এটা আস্তে আস্তে কিছু টাকা আমরা এদিকে নিয়ে আসতে চাই। ওখানে কিন্তু শেয়ার মার্কেটটা আপনার আরও ডেভেলপ করবে। সো আর বন্ড মার্কেট নিয়ে যেটা আপনাকে বলছিলাম, যে বন্ড মার্কেটের সমস্যা কী জানেন, দুটো সমস্যা আছে। একটা হচ্ছে টাইম ইজ ভেরি লং, এটাকে কাট করতে হবে। নাম্বার টু হচ্ছে লিস্টিং ফি ইজ ভেরি হাই ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটাকে কমিয়ে দিতে হবে। এই দুটো কমালেই কিন্তু বন্ড মার্কেটটা জাম্প করে যাবে। হাই বলতে কতদিন, মিনিমাম কতদিন? এখন তো 1 বছর 1.5 বছর লেগে যায় একটা বন্ড ইস্যু করতে। বন্ড ইস্যু করতে, হ্যাঁ, এটা এত লাগবে না আপনার বন্ড ইস্যু করা, কেন লাগবে আপনার? এটারও আমরা কিছু নীতিমালা করব যেখানে জিনিসটা আরও অনেক ত্বরান্বিত হবে আপনার। দর্শক, আমরা শেষ বিরতি নিতে চাই। পুঁজিবাজারের করণীয় চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছি। আমরা একটু ফিরে আসবার চেষ্টা করব। প্রশ্নটা আগেই তুলে রাখছি, কোনো রাজনৈতিক চাপ বোধ করেন কিনা? রাজনৈতিক সরকার আসছেন এবং সেই চাপের কাছে যারা সুশাসনের কথা বলি, জবাবদিহিতার কথা বলি, আসলে এই আমরা যদি শেয়ার মার্কেটের কথা বলি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি রাজনৈতিক চাপে তারা প্রভাবমুক্ত থাকতে না পারে, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু এই পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। সে আলোচনা নিয়ে আমরা আবারও ফিরছি। অতিথি হিসাবে আমাদের সাথে থাকছেন শেষ বিরতির পরও বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব মাসুদ খান। ইস্পানি মির্জা শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। প্রদর্শক, বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতির কথা আমরা বলে থাকি এবং বিগত শাসন আমলে আমরা যদি অর্থনীতিকে যে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, আমাদের $113 বিলিয়ন এখন লোন রয়েছে, লোন এর সুদ পরিষেবা প্রায় $5-6 বিলিয়ন করে পরিশোধ করতে হচ্ছে, ব্যাংকিং খাতের যে দুর্দশা, আর্থিক খাতগুলো যেভাবে বিশৃঙ্খলায় পড়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু তার চাইতে বড় একটা অবস্থান এবং বিশৃঙ্খলার পরিস্থিতি ছিল কিন্তু পুঁজিবাজারে। এবং সেই পুঁজিবাজারকে একটা ভালো অবস্থানে নিয়ে আসবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সংসদে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং যারা মাসুদ খান অত্যন্ত স্বচ্ছ, জবাবদিহিমূলক একজন ব্যক্তিত্বকে দীর্ঘদিন থেকে তিনি এই পেশায় সম্পৃক্ত আছেন, তার অভিজ্ঞতা কাজে লাগাবার জন্য সরকার চেষ্টা করছেন। আমি যারা মাসুদ খান, একটা রাজনৈতিক সরকার ক্ষমতা এসেছে এবং বিগত আমলে আমরা দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক একটা প্রভাব ছিল। সেটা আমরা হাসপাতালে সাপ্লাইয়ের কথাই বলি এবং রোগী ভর্তির কথাই বলি না কেন, সরওয়ার্দী হাসপাতালে হার্টের স্ট্যান্ডিং করানোর জন্য অল্প পয়সায় সেখানেও কিন্তু একজন মন্ত্রীর ফোন ছাড়া বা সচিবের ফোন ছাড়া কিন্তু রোগী ভর্তি হতে পারত না। আপনি সুশাসন, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিন্তু পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে সক্ষম করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আপনি কি কোনো রাজনৈতিক চাপ বোধ করেন কিনা, যদি খুব স্বল্প সময়, যে অমুক কোম্পানিকে ওই ফেভার করতে হবে, অমুক কোম্পানিকে এ ধরনের ফেভার না করতে হবে? কোনো রাজনৈতিক প্রভাব কি আপনার উপরে কোনো ইতিমধ্যে কোনো চাপ সৃষ্টি হচ্ছে কিনা বা আপনি বুঝতে পারছেন কিনা? তো ওই প্রশ্নের উত্তরে যাবার আগে আমি একটু প্রসঙ্গটা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে বর্তমান সরকার, একটা হয় না যে আমি একটা কথা বললাম কিন্তু কথার কাজে মিল নাই, যদি ওটা হয়ে থাকে আমরা একটু ট্রাস্টটা একটু আসে না। তবে আমি একটা জিনিস দেখতে পেলাম যে বর্তমান সরকারের প্রথম থেকেই যখন তারা ম্যানিফেস্টো করলো 31 দফা, তার মধ্যে আপনি যদি পুঁজিবাজার নিয়ে ম্যানিফেস্টোটা পড়েন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে পড়তে পারি যে বাংলাদেশের ইতিহাসে ম্যানিফেস্টোতে এত কংক্রিট পুঁজিবাজার নিয়ে কোনো সরকার বলেনি। 1 নম্বর, প্রত্যেকটা পয়েন্ট যদি পড়ে দেখেন যে আসলেই এগুলো বাজার বন্ধ পয়েন্ট ওনারা বলেছেন। এরপর আপনি দেখেন যে সংসদে বেশ কয়েকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার একবার না একাধিকবার ওনারা বলেছেন যে ওনাদের হায়েস্ট প্রায়োরিটি হচ্ছে পুঁজিবাজার। কারণ পুঁজিবাজার হচ্ছে একটা ব্যাকবোন অফ অ্যান ইকোনমি। ক্যাপিটাল যদি রেজ না করেন গ্রোথ তো হতে পারে না, তো রাইট? সো ওনারা এটা বুঝতে পেরেছেন এবং ওনারা বুঝতে পেরেই আজকে ওনারা অনেক বেশি ফোকাস দিচ্ছে। আপনি আরেকটা জিনিস আপনাকে আমি বলবো, এইবার বাজেটে আপনারা যে পুঁজিবাজারের জন্য কয়েকটা যে মেসেজ দেখেছেন, এটাও নজিরবিহীন। আমি আপনাকে বলতে পারি যে বিগত বাজেটে যদি বিশ্লেষণ করে দেখেন, এতগুলো পয়েন্ট একসাথে পুঁজিবাজারের জন্য কেউ বলেনি। এবং এটাতে কিছুটা আমি আমাদের
এনবিআর চেয়ারম্যান যিনি আগে ছিলেন ওনার সাথে আমি ডাইরেক্টলি কাজ করেছি। পুরো ব্লেসিং ছিল ফাইন্যান্স মিনিস্টারের যে আপনি ওনার সাথে কথা বলে এগুলো করেন। ড্রাফট বাজেটে কিছুই ছিল না, নিশ্চয়ই মনে আছে পুঁজিবাজার নিয়ে। ফাইনাল বাজেটে এতগুলো মেজার্স এসছে, এতগুলো, একটা না, 4-5-6টা মেজার এসছে আমাদের পুঁজিবাজার নিয়ে। কেন কথাটা বলছি যে ওনারা দে ভেরি ফোকাসড, এবং এটাও আমাকে একটা কথা বলা হয়েছে যে আপনার প্রতি আপনার এরিয়াতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, বিকজ আপনি একজন প্রফেশনাল, আমরা জানি যে আপনি এই হস্তক্ষেপ আপনি নেবেন না। কাজে এই পার্টটা আমি বলতে চাই, অ্যাজ এ প্রফেশনাল আমি আমার দায়িত্ব করবই, যেটা ফেয়ার, যেটা ন্যায়, এটা আমি করব। আমি কোনো হস্তক্ষেপ শুনবো না। বাজারের জন্য দরকার, আমি ইন্ডিভিজুয়ালি কারোর জন্য করব না, বাজারের জন্য করব। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে মাঝখানে একটা আমাদের নিয়ম ছিল যে ব্রোকারদের যদি ন্যাফটা 75% নিচে নেমে যায় তাহলে ট্রেডিংটা বন্ধ হয়ে যাবে। ওই সময় স্টক মার্কেট খারাপ হয়ে যাওয়াতে অনেকে বন্ধ হয়ে গেছে। আমি মনে করি ওনাদেরকে একটা চান্স দেওয়া উচিত, নট ইন্ডিভিজুয়াল ব্রোকার, সবাইকে। আমি ইন্ডিভিজুয়াল কাউকে কোনো ফেভার করব না, যেই বলুক না কেন। তো সেই অর্থে যে রাজনৈতিক প্রভাব, আপনি নিজে বলছেন যে আপনি সেই প্রভাবের প্রভাবিত হবেন না, কিন্তু কোনো প্রভাব পড়ছে কি এখনো পর্যন্ত কোনো প্রভাব পড়েনি? কোনো শঙ্কা করেন? না, আমি বিলিভ করি না। একটা কল আমি একবার পেয়েছিলাম, রিকোয়েস্টটা ছিল যে আপনি একটু দেখেন যে এটা কোনো অনিয়ম হয়েছিল কিনা, দ্যাটস ইট, নাথিং এলস। উনি বলেননি যে আপনি কিছু করেন, আপনি জাস্ট দেখেন যে এটা অনিয়ম হয়েছে কিনা। দেখলাম অনিয়ম হয়েছে, ওনাকে বলেছি, ঠিক আছে, ফাইন, নো ইস্যুস। তাহলে এই যে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে রাজনৈতিক সদিচ্ছাকে আপনি কতখানি গুরুত্ব দেন? মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া তো পুঁজিবাজার ঘুরবে না। আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আপনাকে বুঝতে হবে, আমি একা পুঁজিবাজার ঘোরাতে পারবো না। দের আর 3 রেগুলেটর্স, বিসেক, বাংলাদেশ ব্যাংক অ্যান্ড এনবিআর। 3জন যদি একসাথে কাজ না করে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে না, একটার সাথে একটা জড়িত। আজকে যে পুঁজিবাজারে কয়েকটা পয়েন্টস এনবিআর যদি না দিত, পুঁজিবাজার আপনি এই চেহারাটা দেখতেন না। বাংলাদেশ ব্যাংকেরও কয়েকটা ইস্যুস আছে যেটা গভর্নর সাহেব ফিরলে, ওনার সাথে আমি ভালো আমার রিলেশনশিপ আছে, আমরা বসবো। ওনারও ফোকাস হচ্ছে পুঁজিবাজার নিয়ে। আপনি দেখবেন যে এই সমন্বয়টা থাকলে পুঁজিবাজার তো গ্রো করতেই হবে, করবে। এই যে বিদেশি বিনিয়োগকারীদেরকে, তাদেরকে আকৃষ্ট করতে কি আপনি তো লোকালি রোড শো করে তাদেরকে ইনভাইট করেন? না, আমরা রোড শো করছি না। আমরা ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টারের যে ক্যাপিটাল মার্কেট অ্যাডভাইজার তানভীর গানি, নিশ্চয়ই ওনার ব্যাকগ্রাউন্ড তো আপনারা সবাই জানেন। উনি মর্গান স্ট্যানলির ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, বড় বড় ফান্ড ম্যানেজারের সাথে ওনার পরিচয় আছে। উনি অনেক কাজ করছে আপনার বাংলাদেশ ইকুইটি ফান্ড করার জন্য, একটা বিদেশি বাংলাদেশ ইকুইটি ফান্ড যারা এখানে ইনভেস্ট করবে। ইন দ্য মিন টাইম বাংলাদেশে অলসো কয়েকজন ভালো প্রভাবশালী ব্যক্তি আছে যারা ফান্ডের সাথে কাজ করে, তারা অলরেডি আমার সাথে যোগাযোগ করেছে, তারা আমাদের সাথে মিটিং করবে যে ওরা ফরেন ফান্ড নিয়ে আসতে চায়, আমরা কি আগ্রহী কিনা। এটা কাজ হচ্ছে। আপনি দেখবেন ইন দ্য নেক্সট 6 months a lot of foreign funds will start coming back into the market again now. কিন্তু যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমাদের জ্বালানি বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব না হয়, আমাদের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা না যায়, সেক্ষেত্রে কি বিদেশি বিনিয়োগকারীরা এই ধরনের যে বড় ফান্ডের কথা বললেন, তারা কি আসবে? না, দেখেন ওরা তো আসবে কোনটা, এক্সিস্টিং কোম্পানি দেখে আসবে। জাস্ট উদাহরণ দিচ্ছি, ইউনিলিভার মার্কেটে আসলো, বিকাশ মার্কেটে আসলো, স্ট্যান্ডার্ড চার্টার্ড মার্কেটে আসলো, তারা কি আসবে না? আমি এটাই বলছি। নিশ্চয়ই যদি ভালো ভালো কোম্পানি আজকে যেগুলো মার্কেটে নাই, বাট দেয়ার আর ভেরি গুড লোকাল কোম্পানিজ, স্কোয়ার ফুড আছে ফর এক্সাম্পল, ইনসেপ্টা আছে ফর এক্সাম্পল, একটা নাম আপনাকে বলছি। এরা যদি আপনার মার্কেটে আসে, ফরেন বিনিয়োগকারী আসবে না? অবশ্যই আসবে। আমরা এটাই করব, কারণ এটা পরীক্ষিত কোম্পানি। জি, এবং তারা দেখছে যে তাদের মার্কেটের যে ভলিউমটা, সেই ভলিউমটা অনেক বড় ভলিউম। ইউনিলিভার যদি মার্কেটে আসে, ওরা কি আসবে না ফরেন? অবশ্যই তারা আসবে। দিস আর ভেরি স্ট্রং কোম্পানিজ, তো গ্লোবালি দে আর নোন নাও। They will come to the market in that case. They will come. The fund will come now. Because এখন সমস্যা কি হয়ে গেছে, আমি ইনভেস্ট করতে চাই, বাট there is no investable company in Bangladesh. ফরেন ফান্ডরা বলছে কয়েকটা কোম্পানি ছাড়া। আমি যদি এসব বড় বড় কয়েকটা কোম্পানি নিয়ে আসতে পারি, ইনভেস্টেবল কোম্পানিজ গো আপ, তারা ফান্ড নিয়ে আসবে। 31 দফার প্রশংসা আপনি করেছেন, সেখানে বলেছেন যে সেখানে যেভাবে এবারের 31 দফার মধ্যে বিএনপি তার ম্যানিফেস্টোর মধ্যে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানোর যে ধরনের কথা বলেছে, ইতিপূর্বে কোনো রাজনৈতিক সরকার তাদের এই লেভেলে কেউ কথাবার্তা বলেনি।
আপনি চিন্তা করে দেখেন ওই ম্যানিফেস্টোর মধ্যে তারা ইটিএফ এবং আরইআইটি বলছে। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, আরইআইটি হচ্ছে রিয়েল ইনভেস্টেড ট্রাস্ট ফান্ড। আমরা এটা করতে যাচ্ছি বাই দিবে অ্যাজ বি স্পিক করতে। আর একটা জিনিস ভুলে গেছি আমি, অনেক দিন ধরে বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে কথাবার্তা হচ্ছে, যেটা চিটাগং স্টক এক্সচেঞ্জ উদ্যোগ একটা নিয়েছে, কিন্তু একটা থমকে গেছে। 3-4 বছর কোনো নড়াচড়া নাই। ইনশাল্লাহ আমরা এটাকে আবার সক্রিয় করতে যাচ্ছি। নিশ্চয়ই, শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, সুশাসন, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিন্তু এই পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে। এবং আজকের অতিথি জনাব মাসুদ খান, তিনি অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সাথে বললেন যে বিএনপি যে 31 দফার মাধ্যমে পুঁজিবাজার সংক্রান্ত তাদের যে দফাটা ছিল, সেই দফাটি দিয়ে বিগত শাসন আমল সহ বিগত যে ম্যানিফেস্টোগুলো হচ্ছে তার চাইতে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সেগুলো তারা মেনশন করেছেন। আমরা আশা করব বর্তমান যে রাজনৈতিক সরকারের যিনি দায়িত্ব গ্রহণ করেছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা সকলে মিলে যদি পুঁজিবাজারের এই নিয়ন্ত্রক সংস্থাকে তারা রাজনৈতিকভাবে কোনো প্রভাবিত না করে, যেটি যারা মাসুদ খান বললেন, তিনি এই প্রভাবে নিজেও প্রভাবিত হবেন না, কোনো প্রভাব তার উপরে পড়ছেও না, তাহলে আমরা মনে করি এই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। এবং পুঁজিবাজার ঘুরে দাঁড়ালে আমাদের যে লণ্ডভণ্ড অর্থনীতি এবং এই বাংলাদেশ থেকে একটি গোষ্ঠী যে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে এই শেয়ার বাজারকে, এই পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে, সেটিও ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের আর্থিক খাতের যে বিশৃঙ্খলা রক্ষা করবার ক্ষেত্রে পুঁজিবাজারের একটা সক্রিয় ভূমিকা পালন করবে। আমি প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাই। যারা মাসুদ খান, আপনাকেও ধন্যবাদ জানাই। আপনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আপনি নিজে বলেছেন যে কোনো রকম কারো ব্যক্তির জন্য আপনি কোনো কিছু করবেন না। যদি একটা সমষ্টি কোনো কিছু করতে হয় তাহলে নিশ্চয়ই দেশের জন্য, দশের জন্য আপনার সেই প্রত্যয় থাকবে। তো দর্শক, আমরা আশা করি আমাদের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা রেখে জনাব মাসুদ খানকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।